এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, শায়রি আপুর রুমে এখনো দুটো দরজা। এটা আপনি জানলেন কিভাবে? সূচনা আপুর বিয়ের সময় যখন এসেছিলেন, তখন তো আপনি ঠিকভাবে জানতেনও না শায়রি আপুর মৃত্যুর ঘটনা। গতকাল রিফাত গিয়েছিল তোমাদের বাড়ি, ও দেখে এসেছে সব কিছু। রিফাত চৌধুরী তো অন্য কাজে এসেছিল। অন্য কাজও থাকতে পারে, তবে আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম শায়রির রুম, পাশের রুম সব কিছু সম্পর্কে তথ্য সংগ্রহ করে জানাতে। সূচনা কিছুটা অসুস্থ বলে ওর কাছ থেকে তথ্য চেয়ে ওকে আগেভাগে এ ব্যাপারে টেনশন দিতে চাইনি। তাছাড়া রিফাত পুলিশ অফিসার, ও সব কিছু ভালো বুঝতে পারবে। আর আমি তোমাদের বাড়িতে শুধু 1 রাত থাকবো। এই 1 রাতের মধ্যেই আমাকে আসামি বের করে ফেলতে হবে। তাই রিফাতকে বলেছিলাম যে কোনোভাবে তথ্য বের করে দিতে, যেন তথ্য বিশ্লেষণ করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে তোমাদের ওখানে যেতে পারি। রিফাত চৌধুরীর সাথে কখন কথা হয়েছে আপনার? আজ সকালে। আমাদের বাড়ির নামে কিছু বলেছে? আর না, কিছু বলেনি। ওর জ্বর এসেছে, শরীরও খারাপ, তাই পরে কথা বলবে। কিছু বলেনি? না, আর কিছু বলেনি। কেন, আর কিছু হয়েছে নাকি? না না না, কিছু হয়নি। আমার তো সন্দেহ হচ্ছে। যাই হোক, রিফাতকে আমি তোমাদের ফ্যামিলির সৌরভ, নির্ঝর আর নির্ঝরের মায়ের সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম। রিফাত খোঁজ নিয়েছে। ওর ওখানে ব্যস্ততা অনেক বেশি। তাছাড়া তোমাদের বাড়ির সাথে ওদের শত্রুতাও আছে। বাড়ির ভেতরে গিয়ে বারবার তদন্ত করা সম্ভব হতো না রিফাতের। শায়রি খুনের আসামিকে সেটা নিশ্চিত হতে রিফাতের কিছুটা সময়ও লাগতো। তাই আমি নিজেই খুনিকে খুঁজে বের করব। আগামীকাল আমি এসে তোমাকে দিয়ে আসামি বের করব। সৌরভ, নির্ঝরের ফ্যামিলির কেউ যেন রিফাত বা আমার তদন্ত সম্পর্কে কিছু জানতে না পারে, তাহলে কিন্তু খুনিকে বের করা যাবে না। ঠিক আছে, কেউ জানবে না। আপনি শুধু চলে আসুন, পারলে আজই চলে আসুন আমাদের বাড়িতে। আমিও খুনিকে দেখতে চাই। আপনাকে খুব খুব ভালোবাসি আমি। চলে আসুন, আমায় জড়িয়ে ধরতেও দিব আপনাকে। আমায় ঘুষ দিতে চাচ্ছেন নাকি ম্যাডাম ভোলাভালা? না মানে আপনি তখন জড়িয়ে ধরার কথা বলেছিলেন তা। ম্যাডামের খুব শখ হয়েছে নাকি আমায় জড়িয়ে ধরার? আমি ফোন রাখি। না কেন? এখন রাখবেন কেন? এখন তো আমি প্রেম করব আপনার সাথে। না, মানে আমি পরে প্রেম করব। পরে প্রেম করবেন মানে? প্রেম বাকিতে রাখতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, বাকি থাকুক। প্রেমের লেনদেনে কোনো বাকি চলে না, সব কিছু নগদ নগদ করতে হয়। আমি ফোন রেখে দিচ্ছি, সূচনা আপু ডাকছে আমায়। ঠিক আছে, এখন রাখুন। আগামীকাল কিন্তু পাওনা মিটিয়ে দিয়েন। বিকেলে সৌরির মা শেখ শাহানার মোবাইলে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। শেখ শাহানা ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? এসিপি রিফাত চৌধুরী বলেছিলাম। আপনি কি শরীর মা? হ্যাঁ, আমি সৌরির মা। কেন বাবা? আপনি এখন এবং এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে থানায় চলে আসবেন। আর থানায় আসার কথা কাকপক্ষে যেন না জানে। কেন বাবা? থানায় ডেকেছি এমন কথা কাউকে জানাতে গেলে আপনার মেয়েরই ইজ্জত যাবে। আমি আপনার বাড়িতে পুলিশ পাঠাতে পারতাম, কিন্তু আপনাদের সম্মানের কথা ভেবে বাড়িতে পুলিশ পাঠাই নাই। অনেক ভালো করেছো বাবা, কিন্তু কেন থানায় যেতে বলছো? আপনি চলে আসুন এখানে। এলে জানতে পারবেন। ভুল করেও কাউকে জানাবেন না। মেয়ে মানুষের বিরুদ্ধে মামলা, মোকদ্দমার বিষয় তো। ঠিক আছে, আমি এখনই আসছি। কিন্তু লহরি যে আমার পাশে বসে সব শুনে ফেলেছে। লহরীকেও থানায় নিয়ে আসুন। মায়াবী বিকেল, মায়া ছড়িয়ে যাচ্ছে। গোধূলি হাতছানি দিয়ে ডাকছে। এই মায়া, এ হাতছানিতে আছে বৈচিত্র্য। হয়তো ধরণীতে আসছে বৈচিত্র্য, নয়তো মানুষের হৃদয়ে আসছে বৈচিত্র্য। হয়তো বৈচিত্র্য আনতেই রিফাত চৌধুরী সৌরিকে নিয়ে থানায় আসতে বলেছে সৌরির মাকে। লহরী শুনে ফেলায় লহরীকেও সাথে নিয়ে আসতে বলেছে। মেয়ে সৌরি এবং ভাতিজে লহরীকে নিয়ে পুলিশ মডেল থানায় চলে এসেছেন শাহানা শেখ। ভেতরে ঢুকতেই রিফাত দাঁড়িয়ে শাহানা শেখকে সালাম দিয়েছে আর সৌরির দিকে তাকিয়ে খুব জোরে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। বলে সৌরি কোনো জবাব দেয়নি সালামের। লহরী সহ সবাইকে বসার ইশারা দিয়ে রিফাত শাহানা শেখকে বলছে, গতরাতে শেখ বাড়িতে গিয়ে আপনার সাথে পরিচয় হয়নি। আজ পরিচিত হয়ে ভালো লেগেছে। আমিও খুশি হয়েছি তোমাদের সাথে পরিচিত হয়ে।
তা বাবা, আমাদেরকে থানায় কেন ডেকেছো? এখানে আমার এই অফিসে আরও অফিসার আছে, স্টাফও আছে। এখানে বসে সব কথা বলা ঠিক হবে না। আপনি আমার বাসায় চলুন, বাসায় বসে কথা বলবো। ঠিক আছে বাবা। রিফাত সবাইকে নিজ বাসায় নিয়ে এসেছে। সবাইকে বসতে দিয়ে নিজেও বসেছে রিফাত। এবার রিফাত সৌরির মাকে বলেছে, আপনার মেয়ে গত রাতে আমায় মেরেছে। আমার অস্ত্র কেড়ে নিয়ে আমায় এরকম জিম্মি করে বেঁধে নিয়ে মেরেছে। আপনার মেয়ের বিরুদ্ধে কয়েকটা মামলা দেওয়া সম্ভব। আপনি দেখুন তো মায়ের ভিডিও, বলে রিফাত ল্যাপটপ অন করে দিয়ে সৌরির মায়ের সামনে। সৌরি চিৎকার দিয়ে রিফাতকে বলছে, এই ভিডিও তো আমার মোবাইলে ছিল। এই ভিডিও তুই পেয়েছিস কিভাবে? রিফাত সৌরিকে উত্তর দিয়েছে, তোমার ভাষা ঠিক করে কথা বলবে? আমার মোবাইল আজ সকালে তোমাদের বাড়িতে থেকে আসার সময় তোমার মোবাইল নিয়ে এসেছিলাম। একজন এক্সপার্ট দিয়ে মোবাইলের লক খুলে ভিডিও আমি নিয়েছি। তার মানে তুই আমার মোবাইল সকালে চুরি করে নিয়ে আবার দুপুরে ফিরিয়ে দিয়েছিস? জি ম্যাডাম। সৌরির মা মেয়েকে ধমক দিয়ে বলছে, বেয়াদব মেয়ে, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় বুঝিস না? রিফাত শাহানা শেখকে বলছে, আন্টি, আপনার মেয়ের গতকাল রাতের ঘটনার সব এভিডেন্স আমার কাছে আছে। এখন আপনার সামনে আমি দুটো প্রশ্ন রেখেছি। হয় আজ আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে যাবেন, আর বিয়ে না দিলে আমি আপনার মেয়ের নামে কয়েকটা মামলা দেব। এখন সিদ্ধান্ত আপনার। মেয়ের বিয়ে দিয়ে যাবেন নাকি কুমারী মেয়েকে মামলা খাওয়াবেন? শাহানা শেখ কিছু বলার আগে সৌরি হুঙ্কার দিয়ে রিফাতকে বলে দিয়েছে, এই, মায়ের কথা ভুলে গেছিস নাকি? আবার মায়ের খেতে মন চায় নাকি? শাহানা শেখ ধমকে দিয়ে সৌরিকে বসিয়ে দিয়েছে। শাহানা শেখ রিফাতকে বলছে, তোমাদের ফ্যামিলির সাথে আমাদের কোনো সম্পর্ক অসম্ভব। আর বিয়ে কোনো ছেলে খেলা নয়। তুমি একজন সরকারি অফিসার, মাথা ঠিক রেখে কথা বলছো তো? আমি মাথা ঠিক করেই কথা বলছি। আপনি মেয়ে বিয়ে দিয়ে যান, না হয় আপনার মেয়েকে গ্রেফতার করব। বাবা, ছেলে সৌরভের সাথে আমার একটু কথা বলা দরকার। কোনো প্রয়োজন নেই। আমি দুপুরের লোক মারফ ডাক্তার সৌরভের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। ডাক্তার সাহেব নাকি এক বাক্য না বলে দিয়েছেন। আমাদের দু ফ্যামিলির মধ্যে সম্পর্ক তৈরি করে উনি নাকি ঝামেলা বাড়াতে চাচ্ছেন না। সৌরভীকে শীঘ্রই বিয়ে দিয়ে দেবেন বলেই উনি জানিয়েছেন। আমার ছেলে যা বলেছে সেটাই আমার কথা। তাহলে কয়েকটা মামলা দিয়ে আপনার কুমারী মেয়েকে আজও গ্রেফতার করছি। না বাবা, মেয়ে আমি তোমার সাথে বিয়ে দিব। তার আগে তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো। পারিবারিকভাবেই আমি তোমাদের সাথে মেয়ে বিয়ে দিব। দেখুন, আমার দাদা আমায় শেখবারের মেয়ে বিয়ে করাতে চেয়েছিলেন। আমার ফ্যামিলির সবাই এ ব্যাপারে রাজি ছিল, কিন্তু পারিবারিকভাবে বিয়ে করতে গেলেই দুই পক্ষের মুরব্বীরা অন্য ইস্যুগুলো টেনে এনে আমার বিয়ে ভেঙে দেবে। তাই আমি আজ গোপনে বিয়ে করতে চাই। শাহানা শেখ সৌরি আর লহরীকে বলছে, তোরা অন্য রুমে যা তো, আমি রিফাতের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। সৌরি লহরী উঠে চলে গেছে। শাহানা শেখ প্রথমেই রিফাতকে জিজ্ঞেস করেছে, কেন বিয়ে করতে চাও আমার মেয়েকে? প্রতিশোধ নিতে চাও নাকি? না, প্রতিশোধ নেব কেন? আপনার ভার্সিটি পড়ুয়া মেয়ে সুন্দরী, সাহসী এবং প্রতিবাদী, তাছাড়াও উচ্চ বংশের ভদ্রঘরের মেয়ে সুরি। আপনার মেয়েকে আমার ভালো লেগেছিল, কিন্তু আরও বেশি ভালো লেগেছে ডাক্তার সৌরভকে। একজন বিসিএস অফিসার, ডাক্তার হয়েও সারা রাত আমার সেবা করেছেন উনি। কতটা মানবিক হলে মানুষ শত্রু এভাবে সেবা করতে পারে। সব মিলিয়ে আপনার নিঃস্বজন ফ্যামিলিকে আমার পছন্দ হয়েছে, তাই ওকে আজই বিয়ে করতে চাই। আমার মেয়েকে সম্পর্কে তোমার জানা উচিত। কি জানতে চান? আমার মেয়ের একটা সম্পর্ক ছিল সুখীর নামের এক ছেলের সাথে। ছেলেটা ছিল নির্ঝরের বন্ধু এবং আমার ভাই চেয়ারম্যানের কর্মী। এই ধরনের ছেলের সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক অসম্ভব ছিল না।
ছেলেটারও আমার মেয়ের সাথে প্রেম করার মতো সাহস ছিল না, কিন্তু আমারই এক আপনজন এই ছেলেকে আমার মেয়ের পেছনে লাগিয়েছিল। আমার মেয়েটা ষড়যন্ত্র ধরতে পারেনি। ওরা আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি করতে পারেনি। না পেরে ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু করেছে। এদিকে আমার মেয়েটা কষ্ট পেয়েছে। আমার মেয়ের এই অতীত সম্পর্কে তোমাকে জানানো আমার কর্তব্য ছিল। এখন তুমি চিন্তা করে দেখো আমার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। এরকম প্রেম ভালোবাসা অনেকের জীবনেই আসে। আপনার মেয়ে অভিনয় করে হলেও কিছুদিন আমার সাথে কথা বলেছিল। আপনার মেয়েকে আমি চিনিনি। আমার সিদ্ধান্ত একটু আগেও যা ছিল এখনও সেটাই আছে। আমি বিয়ে করব সুরুরিকে। ঠিক আছে। রিফাত জানতো মামলার ভয় দেখালে সৌরির মা মেয়েকে বিয়ে দিয়ে যাবে। তাই রিফাত আগেই বিয়ের জন্য কাজী, সাক্ষী, হুজুর সব রেডি করে রেখেছিল। এসব কাজী, সাক্ষী, হুজুরকে ফোন করে আসতে বলা হয়েছে। সৌরির মাকে কিছু বলতে না পেরে রিফাতকে বলে দিয়েছে। তোর সমস্যা কী রে? কালকের মাইরে হয় নাই তোর? বেয়াদব, একটু পরে তো তোর জামাই হবে। লহরীও সৌরিকে বলে দিয়েছে। বিয়াদ্দব, হবু জামাইয়ের সাথে বিয়াদবি করিস? রিফাত সৌরিকে বলছে। বিয়ের সময় হুজুর, কাজী, সাক্ষীর সামনে ভদ্র হয়ে থেকো। প্রয়োজনে বেশি কথাও বলবে না। ভুল করেও তুই তুকারি করবে না, তাহলে কিন্তু আমি খুব খারাপ হতে বাধ্য হব। কাজী সহ সবাই চলে এসেছে। সৌরির মা মেয়েকে আগেই বুঝিয়ে রেখেছিল। বিয়ের সময় সৌরি কোনো ঝামেলা করছে না। খুব স্বাভাবিকভাবে নর্মাল কাপড় চোপড় পরেই বিয়ে হয়ে গেছে রিফাত আর সৌরির। বিয়ের দায়িত্ব শেষে কাজী, সাক্ষী সহ সবাই চলে গেছে। এবার রিফাত সৌরিকে বলছে। তোমার সাথে কিছু কথা আছে প্রিয়দর্শিনী, আমার বেডরুমে চলে এসো। সৌরির মা প্রিয়দর্শিনীর নাম শুনে রিফাতকে জিজ্ঞেস করছে। তুমিও একা একটা নামে ডাকলা? কিছু না, আপনারা আসার আগে একটা গল্প পড়েছিলাম। সেই গল্পের নায়িকার নাম ছিল প্রিয়দর্শিনী। আমি ভুলেও নামটা বলে ফেলেছি। ও আচ্ছা। সৌরিকে রুমে যাওয়ার তাড়া দিয়ে রিফাত চলে গেছে রুমে। সৌরিও নড়ছে না। লহরী কোনোই দিয়ে সৌরিকে গুঁতো দিয়ে বলছে। এই যা যা, ডাকছে না, যা। নিজের বোনের খুনের মামলা তদন্ত করছে বলে রিফাতের প্রতি হয়তো কিছুটা কৃতজ্ঞ লহরী। তাই হয়তো সৌরিকে রিফাতের রুমে পাঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে লহরী। সৌরির মা নিজেও মেয়েকে রিফাতের রুমে যাবার জন্য আদেশ করছে। সবার তাগাদা পেয়ে শেষ পর্যন্ত গুন্ডা সৌরি গুটি গুটি পায়ে পুলিশের বেডরুমে প্রবেশ করেছে। পুলিশ রিফাত চৌধুরী সৌরিকে তার বিছানায় বসার ইশারা দিয়ে গিয়ে রুমের দরজা লক করে দিয়েছে। কিন্তু সৌরি বিছানায় না বসে রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। রিফাত দরজা লক করে সৌরির দিকে আসছে, আর সৌরি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। পেঁচাতে পেঁচাতে সৌরি গিয়ে দেয়ালের সাথে ঠেকে গেছে। রিফাতও চলে এসেছে। এসে সৌরির দুপাশের দেওয়ালে দু হাত দিয়ে সৌরিকে মাঝখানে আটকিয়ে দিয়েছে রিফাত। এবার সৌরিকে এসে বলছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। সৌরি জবাবই দিচ্ছে না। সৌরিকে জবাব দিতে না দেখে রিফাত বলছে। আসলে যাইতে সালাম দিচ্ছি, কিন্তু ম্যাডাম আপনার কথা মতো ম্যাডামও করে যাচ্ছি, কিন্তু ম্যাডাম কোনো জবাব দিচ্ছেন না কেন? সৌরি এবারও কোনো কথাই বলছে না। কি বলবে বেচারি? মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জীবনে। ভেতরে ভেতরে ভয়ে মরে যাচ্ছে সৌরি, কিন্তু ওপরে ওপরে সাহস দেখাচ্ছে। এত সহজেই কি হেরে যাবে সৌরি? সৌরিকে কোনো কিছু বলতে না দেখে রিফাত প্রশ্ন করছে। আজ রাতে স্বামীর কাছে থাকবেন নাকি ম্যাডাম? সৌরি চোখে রাগ নিয়ে রিফাতের দিকে তাকিয়েছে। সৌরিকে রাখতে দেখে রিফাত বলে দিয়েছে। একবার প্রিয়তম ডাকুন না আমায়। সৌরি আবারও চোখে রাগ নিয়ে তাকিয়েছে। এবার রিফাত কিছুটা মশকরার সুরে বলছে। মামলা দিয়ে নিশ্চয়ই ফাঁসানোর চিন্তা করছিলেন আমায়। এখন মামলা দিন না, দিন তো মামলা। আপনার স্বামীর নামে মামলা দিতে হবে একবার। এতক্ষণ পরে সৌরির মুখ থেকে কথা বের হয়েছে। এত স্বামী স্বামী করছিস কেন রে? আবার স্বামী স্বামী করে তোকে আমি খুন করব। তাহলে কিন্তু আপনি বিধবা হয়ে যাবেন ম্যাডাম। বিধবা হওয়ার কথা শুনে সৌরির মুখ মলিন হয়ে গেছে। কারণ সৌরির মা বিধবা। একজন বিধবা মেয়ের কষ্ট সৌরি তার মাকে দেখেই বুঝতে পেরেছে। তাই সৌরি মনে মনে ভাবছে, না, বিধবা হওয়া যাবে না। এর জন্যই বিধবা ইস্যুতে সৌরি রিফাতকে আর কিছু বলবে না। সৌরি ভাবছে এই রুম থেকে চলে গেলেই এখন ভালো।
তাই সে রিফাতকে বলে দিয়েছে। যা শর্তই, আমি ওই রুমে মায়ের কাছে যাব। রিফাত ওভাবে সৌরির দুপাশের দেওয়ালে দু হাত রেখে গম্ভীরভাবে বলছে। সরে যাব না? তুই এভাবে লুচ্চার মতো সামনে এসে আমায় আটকে রেখেছিস কেন? রিফাত সরে গেছে, গিয়ে বিছানায় বসে পা দুটো সামনে এগিয়ে রেখে সৌরিকে বলেছে। বিয়ের পর স্বামীকে সালাম করতে হয়, আমার পা ধরে সালাম করো, সালামও হবে। গতকাল আমার গায়ে হাত তোলার জন্য মাফ চাওয়াও হয়ে যাব। সৌরি কিছুক্ষণ চুপ করেছিল। এমনিতেই বিপদে পড়ে গেছে বেচারি। সে ভাবছে এবার এক দৌড়ে রুম থেকে বের হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সৌরি দৌড়ে দরজার কাছে চলে গেছে, কিন্তু দরজার লক খোলার আগে রিফাত হাত ধরে বসিয়ে দিয়েছে। সৌরি রিফাতকে এক ধাক্কা দিয়ে বলছে। যেতে দিচ্ছিস না কেন আমায়? পুলিশের সাথে গুন্ডামি? সৌরি এবার আর কিছু বলছে না। রিফাত সৌরির পিঠের ওপর দিয়ে কাঁধে হাত দিয়ে নরম সুরে বলছে। বলছি তো সালাম করতে, সালাম করো, একটা গিফটও দেব, তারপর যেতেও দেব। তোকে করব আমি সালাম? এক হাতে সৌরির কাঁধ চেপে ধরে অন্য হাতে সৌরির থুতনি চেপে ধরেছে রিফাত। থুতনি চেপে সৌরির মুখ নিজের মুখের দিকে এনে রিফাত রাগের সাথে বলছে। আরেকবার তুই তুকারি করলে কিন্তু আমি ছেড়ে দেব না, চর মারতে মারতে তোমার দাঁত সব কয়টা ফেলে দেব। সৌরিকে এবার ছেড়ে দিয়েছে রিফাত। ধমক খেয়ে রিফাতের পাশেই মাথা নিচু করে বসে আছে সৌরি। রিফাত পকেট থেকে একটি আংটির বক্স বের করেছে। আংটি খুলতে সৌরি বলে দিয়েছে। আমার বাড়িতে সমস্যা, এই আংটি নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। বাড়ি গিয়ে আংটি লুকিয়ে রেখো। বলে রিফাত সৌরিকে আংটি পরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু সৌরি বলে দিয়েছে। এই আংটি নিয়ে গেলে আমার বদনাম হয়ে যাবে। বদনামের কথা শুনে রিফাতও আংটি সরিয়ে দিয়েছে। সৌরি উঠে চলে যাচ্ছিল। রিফাত হাত টেনে বলে। একবার আগের মতো করে প্রিয়তম ডাকো তো আমায়। সৌরি এক ঝটকায় হাত ছাড়িয়ে চলে আসছিল। দরজার লক খোলার সময় রিফাত পেছন থেকে বলে দিয়েছে। ভবিষ্যতে কিন্তু একসাথেই দুইবার সালাম করতে হবে, সালামও করতে হবে, মাফও চাইতে হবে। শেখ শাহানা মেয়ে এবং লহরীকে নিয়ে রিফাতের বাসা থেকে চলে আসছিল, কিন্তু হঠাৎ লহরী রিফাতকে জিজ্ঞেস করেছে। আপনাকে আমি বেয়াই ডাকবো নাকি দুলাভাই ডাকবো? রিফাত আস্তে করে লহরীকে বলে দিয়েছে। আপনি আমায় দেবর ডাকবেন, বড় ভাই অর্ণব ভাইয়ারা বউ হতে চাচ্ছে। লহরী সাথে সাথেই উত্তর দিয়েছে। সে দেবর সম্পর্কে হিসেব পরে হবে, নতুন দুলাভাই সাহেব। তবে জেনে রাখুন, আপনার ফাঁদে আপনি নিজেই পা দিয়েছেন। খেলা মাত্র শুরু হয়েছে। এটা বলেই ওরা রওনা করেছিল, কিন্তু রিফাত জোরে সৌরিকে আবার সালাম দিয়েছে। ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ফেরার পথে সিদ্ধান্ত হয় সৌরির বিয়ের কথার সূচনা ছাড়া বাড়ির অন্য কাউকে এখনই জানানো যাবে না, কারণ সেক্ষেত্রে নির্ঝরের মা ঝামেলা করবে। নির্ঝরের মা বলতে পারে এভাবে গোপনে বিয়ে হলো কেন, নিশ্চয়ই নষ্টামি করেছে দেখে মানুষ ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে। তাছাড়া নির্ঝরের শত্রুর সাথে হাত মিলিয়েছে, এমন অনেক কিছু বলতে পারে। রিফাত যেহেতু সূচনা শ্বশুরপক্ষের আত্মীয়, তাই শেখ বাড়িতে শুধু সূচনাকে জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে শেখ শাহানা। রিফাতের ওখান থেকে শেখ বাড়িতে ফিরে এসেছে ওরা। বাড়িতে এসে তাকে রিফাতের বিরুদ্ধে মামলা দিতে পরামর্শ করার জন্য চেয়ারম্যান ও নির্ঝর বাড়িতে উকিল নিয়ে বসে আছে। সৌরির কাছে ভিডিওটা চেয়েছে চেয়ারম্যান। সৌরি মোবাইল চেক করে দেখে ভিডিও নেই মোবাইলে। সৌরি বুঝতে পেরেছে যে রিফাত তার মোবাইল থেকে ভিডিও ডিলিট করে ফেলেছে। সৌরি চেয়ারম্যানকে বলছে। মামা, রিফাত চৌধুরী আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করে ফেলেছে। নির্ঝর সৌরিকে জিজ্ঞেস করছে। রিফাত তোর মোবাইল কিভাবে পেয়েছে? সকালবেলা রিফাত আমার মোবাইল নিয়ে চলে গেছে, আর দুপুরে আবার। সৌরি কথা শেষ করতে পারেনি, তার আগে নির্ঝরের মা নিরালা বেগম ভেতর থেকে চলে এসেছে। এসে সৌরির চুল ধরে জিজ্ঞেস করছে। এই সিমরি, সকালবেলা রিফাত তোর মোবাইল আইলো কেমনে? রিফাতের সাথে ছিলি সারা রাত? সি রাত্রে আমরা বাড়িতেই ছিলাম না, তোর ছোট মামা সবুজও রাত্রে বাড়িতে ছিল না। এই সুযোগে চৌধুরী বাড়ির নাগর নিয়ে আসছিলি? নানির মতো চৌধুরী বাড়ির বেটাদের সাথে নষ্টামি শুরু করছস? মামি ছাড়ো ছাড়ো, আমার লাগছে। নির্ঝর আর লহরী এসে সৌরিকে ছাড়িয়ে দিয়েছে। শেখ শাহানা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ঠাস করে ননদ শাহানার গালে চড় মারে নির্ঝরের মা। এতক্ষণে সবাই চলে এসেছে।
সবার সামনে নিরালা বেগম চিৎকার দিয়ে সৌরিকে বলছে, নষ্টামি করছস সারা রাত? তোর বাপেরে তো কবেই খাইছস, চেয়ারম্যান মামার পরিচয় দিয়া সমাজে চলছস, সুযোগে এখন তার সাথেই বেমানি করলি। নাগরের জন্য ভিডিওটাও ডিলিট করছস। আজকে ভিডিওটা থাকলে আমরা মামলায় দিতে পারতাম। বেঈমান, বাইরে হইয়া যা ঘর দিয়া। শৌরি কোনো বেইমানি করে নাই চাচি। রিফাত চৌধুরী চালাকি। চুপ কর তুই বেয়াদব, তোরে কথা বলতে বলছি আমি? নিরালা বেগম আবারও সৌরিকে বলছে, সকালবেলা পর পুরুষের কেমনে তোর মোবাইল পাইলো? মোবাইল থেকে ভিডিও কেমনে ডিলিট করলো? রিফাত তোর মোবাইলের লক জানলো কেমনে? সারা রাত নষ্টামি কইরা নিজের মান সম্মান দিছস, আবার ব্যক্তিগত জিনিসও দিছস। তোরে কোনদিন এএসপি বিয়ে করবো রে? তোর কি বাপ আছে? ভাইটা তো একটা বলদ, সারা রাত বলদ বাইরের চোখ ফাঁকি দিয়া বইনে নষ্টামি করছে। ভাইটা কিছু টের পায় নাই। যা বের হয়ে যা ঘর দিয়া, নষ্ট মাইয়া আর ঘরে রাখমু না। এর মধ্যেই হসপিটাল থেকে বাসায় ফিরে এসেছে সৌরভ। বাইরে দাঁড়িয়ে শুনেছে সবকিছু সৌরভ। সে এসে মামিকে বলছে, এত চিকিৎসা দিচ্ছেন কেন? রিফাত চৌধুরী রাতে আমার রুমে ছিল, আমি সারা রাত রিফাতের সেবা করেছি। রিফাত বিছানা থেকে উঠে একবার ওয়াশরুমে যায়নি। আপনি কোন সাহেব আপনার বোনকে নষ্ট বলছেন? আজ দুপুরেও রিফাত আমার বোনকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছিল। পারিবারিক শত্রুতা আছে বলে আমি প্রস্তাবে রাজি হইনি। সৌরি কান্না করেই যাচ্ছিল। লহরী সৌরিকে ধরে রুমে নিয়ে গেছে। এবার সৌরভ আবার নিরালা বেগমকে বলছে, এই যে ঘর থেকে আপনি বড়ই করছেন, আমার বোনকেও ঘর থেকে বের হয়ে যেতে বলছেন। এই ঘর আপনার স্বামী তৈরি করেনি, আবার আপনার শ্বশুরও এটা তৈরি করেনি। এই ঘর আমার দাদা এবং নানা দুজনে মিলে এই বিল্ডিং তৈরি করেছিল। আমার দাদার ঘর থাকার অধিকার আমাদেরও আছে। তারপরও শেখ বাড়িতে আমরা আলাদা বিল্ডিং করে সেখানে ছিলাম, কিন্তু আপনারা বারবার আমার বিধবা মাকে নষ্টা বলেছেন, বারবার ষড়যন্ত্র করেছেন আমার মায়ের বিরুদ্ধে। আপনি যেন বদনাম না দিতে পারেন তাই মামাদের সাথে নানির সাথে এই ঘরে এসে আমরা থাকছি, কিন্তু দুর্ভাগ্য আজ আপনি আমার বোনকেও নষ্টা বলতে ছাড়লেন না। আর কখন আমার মা বোনকে কিছু বলবেন না। আপনি চিৎকার দিয়ে রাস্তাঘাটের মানুষকে সব শুনিয়ে সব ফেলছেন, তাই এতদিন আপনাকে কিচ্ছু বলিনি, আর সহ্য করব না। চেয়ারম্যান সৌরভকে বলছে, বাবা, এই কথাগুলো তোর অনেক আগেই বলা উচিত ছিল। অর্ণব আসবে বলে লহরী আছে খুব উত্তেজনায়। আজ ঘুম থেকে উঠেই আলমারি থেকে ভালো কাপড় চোপড় নামিয়েছে সে। বিছানায় সুন্দর ড্রেস রেখে লহরী গেছে ফ্রেশ হতে, কিন্তু ফ্রেশ হতে গিয়ে উত্তেজনায় বেখেয়ালি লহরী ভুল করে বসে আছে। ভুল করে সূচনার ব্রাশ দিয়েই দাঁত ব্রাশ করে ফেলেছে সে। লহরী এবার কি করবে? এত সকালে সূচনাকে ব্রাশ কোথা থেকে এনে দেবে সে? কি যে একটা ঝামেলা হয়ে গেল। নিজেকে বাঁচাতে লহরী ভাবছে সূচনার ব্রাশটা মুছে শুকিয়ে এনে আবার জায়গা মতো রেখে দেবে, কিন্তু যখনই ব্রাশটা নিয়ে রওনা করেছে তখনই সূচনা দেখে ফেলেছে। সূচনা জিজ্ঞেস করছে, কি রে, তুই আমার ব্রাশ নিয়ে কই যাস? এটা দিয়ে ব্রাশ করে ফেলছিস নাকি? না মানে কি মানে করছিস? তুই এটা কারোর কাছে বলিস না রে সূচনা আপু, আমার মান সম্মান চলে যাবে। আমি না ভুলে তোর ব্রাশ দিয়ে। থাম তুই, একটু পরে অনেক চলে আসবে, আমি এখন ব্রাশ করব কি করে? অর্ণব আর অনিক চলে এসেছে শেখ বাড়িতে। আজ মেহমান এসেছে বলে সবাই বাড়িতেই আছে। সৌরভও সকাল 11টার মধ্যেই হসপিটাল থেকে ছুটি নিয়ে ফিরে এসেছে। সৌরভ আসার পরেই হয়েছে যত বিপত্তি। অর্ণব সৌরভকে সহ্যই করতে পারছে না। সূচনার অনিককে ডেকে নিয়ে অর্ণব বলছে, এই ডাক্তারকে আমারই পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে ডাক্তারই খুন করেছে সায়রীকে। সূচনা প্রতিবাদ করে বলেছে, না ভাইয়া, এমন নাও হতে পারে। সৌরভ ভাইয়ার সাথে শায়রির বিয়ে ঠিক করা ছিল, তাছাড়া উনি তো ভালো মানুষই। ডাক্তারের আচরণ বেশ সন্দেহজনক। যাই হোক, আজ রাতেই প্রমাণ হবে কে ভালো আর কে মন্দ। এদিকে অর্ণবকে দেখে সৌরভের ফ্যামিলির সবাই ক্ষেপে আছে। সৌরভ, সৌরী, শাহানা, শেখ সবার যেন ক্ষোভ শুধু অর্ণবের ওপরে। অর্ণব বেশ সাবধানে আছে, নিচর স্বাভাবিকই আছে, কিন্তু আজ রাতেই বোঝা যাবে কে কতদূর স্বাভাবিক থাকতে পারে। আজ বইছে হাওয়া সনসন করে, বোমরা গাইছে গান গুনগুন করে।
আর একটু একটু হয়ে খুশির বাঁধ ভাঙছে ঝুনঝুন করে। আজ খুশির ভাত ভেঙেছে সূচনার। অনেককে কাছে পেয়ে বেচারি এখন খুশিতে যেন হারিয়ে যাচ্ছে। ওইদিকে অর্ণব এখানে এসে ফোন দিয়েছিল রিফাত চৌধুরীকে। অর্ণবের নির্দেশে একজনের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে রিফাত। এ ভয়েস রাতে ব্যবহার করা হবে। অনেক বিভিন্ন জিনিস সম্মিলিত একটি ব্যাগ সূচনার কাছে জমা দিয়েছে। এই ব্যাগে আছে কোকড়ানো পরচুলা, চোখের বাদামি লেন্স, গোলাপি লিপস্টিক, সাদা ড্রেস এবং ঘুমুর। এসব ব্যবহার করে আজ রাতে লহরীকে শায়রির আত্মা বা ভূত সাজানো হবে। কারণ শায়রির সাথে লহরীর চুল, চোখের লেন্স এবং ঠোঁটের রঙে পার্থক্য ছিল। লহরীর চুল সোজা আর শায়রির চুল ছিল কোকড়ানো। লহরীর চোখ নীলাভ বাদামি আর শায়রির চোখ ছিল বাদামি। লহরীর ঠোঁটের চেয়ে শায়রির ঠোঁট বেশি গোলাপি ছিল। তাছাড়া শায়রির গালে একটি কালো তিল ছিল। এই 4টি পার্থক্য ছাড়া লহরী এবং শায়রির মধ্যে আর তেমন কোনো পার্থক্য ছিল না। দুই বোনের উচ্চতা, গায়ের রং, শরীরের গঠন সবকিছুই একরকম ছিল। তাই পরচুলা, চোখের লেন্স, ঠোঁটের লিপস্টিক লাগিয়ে আর গালে কালো তিলের মতো দাগ দিয়ে সহজেই লহরীকে শায়রি সাজানো যাবে। রিফাত চৌধুরী আজ খুব ব্যস্ত। অর্ণব রিফাতকে দেখা করতে আসতে বলেছে শেখ বাড়ির এখানে। কিন্তু রিফাত তো যখন তখন এই বাড়িতে আসতে পারবে না, কারণ শত্রুর বাড়ি বলে কথা। তাছাড়া রিফাত যে এই বাড়ির জামাই সেটা তো বাড়ির পুরুষ লোকেরা এখনও জানে না। তাছাড়া রিফাতের বউ এখনও রিফাতকে সহ্য করতে পারছে না। রিফাত সিদ্ধান্ত নিয়েছে জোহরের নামাজের সময় শেখ বাড়ির মসজিদে এসে নামাজ পড়বে। নামাজ শেষে অর্ণব আর অনিকের সাথে কথা বলে চলে যাবে। এদিকে অনিক বলেছে আগামীকালই সূচনাকে বাড়ি নিয়ে যাবে। প্রেগনেন্সির কারণে ইদানিং সূচনা অদ্ভুত সব বায়না ধরে বসে। এই যে আজ সকাল থেকে বায়না ধরেছে কাঁচা পেঁপে তেঁতুল দিয়ে মেখে ভর্তা বানিয়ে খাবে। মেহমান এসেছে বলে সকাল থেকে বাড়িতে বিভিন্ন পদের রান্না হচ্ছে। এসব রান্নার ঘ্রাণ সহ্য করতে পারছে না সূচনা। বারবার বমি চলে আসছে সূচনার। এখন ফ্রিজে রাখা তেঁতুলের সাথে কাঁচা পেঁপে, লবণ, মরিচ দিয়ে মেখে ভর্তা করে তার খেতেই হবে। কিন্তু বাড়িতে এখন যেসব কাঁচা পেঁপে আছে সেগুলো সূচনা খাবে না, কারণ সেগুলো একটু নরম নরম হয়ে আছে। একদম গাছের কাঁচা পেঁপেই খেতে ইচ্ছে করছে সূচনার। শেখদের বাড়ির পাশে একটি পেঁপে বাগান আছে। কাজের মেয়ে চপলাকে সেখান থেকে কাঁচা পেঁপে আনতে পাঠানো হয়েছিল। কিন্তু পেঁপে বাগানের বউ বলে দিয়েছে আজ আর কোনো পেঁপে গাছ থেকে তুলবে না। আগামীকাল বাজারের দিন, তাই আগামীকালই তুলবে। এদিকে সূচনা যদি আগামীকাল চলে যায়, তাই লহরী আর শৌরী সিদ্ধান্ত নিয়েছে ওরা দুজন দাঁড়িয়ে থেকে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা চপলাকে দিয়ে চুরি করিয়ে আনবে। কেন দিল না ওদেরকে পেঁপে? এবার চপলাকে সাথে নিয়ে ওরা চলে এসেছে পেঁপে বাগানে। ঘুরে ঘুরে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা খুঁজে বের করেছে। সেই গাছ থেকে পেরে নিতেই পেঁপে বাগানি চোর চোর বলে ধাওয়া করেছে ওদেরকে। ওরা সবাই পেঁপে নিয়ে দৌড়ে পালিয়েছে। কিন্তু পালানোর সময় দৌড়াতে গিয়ে বেখেয়ালি লহরী এক পায়ের জুতো একটা রেখে এসেছে। যাই হোক, বাড়িতে এসে কুসুম খালাকে পেঁপে দিয়েছে। খালা তেঁতুল, লবণ, মরিচ দিয়ে কাঁচা পেঁপে মেখে ভর্তা করে দিয়েছে। লহরী আর শৌরীকে নিয়ে সূচনা বসে বসে পেঁপে খাচ্ছে। ওইদিকে অর্ণব অজু করে অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ হঠাৎ করে ডাক দিয়েছে, লহলে লহলে, আমার কালো টুপিটা দিয়ে যায় তো। শেখ বাড়ির উঠোনে সৌরভের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়েছিল অর্ণব। ডাক শুনে কালো টুপি হাতে লহরী দৌড়ে এসেছে সৌরভের কাছে। লহরী টুপি হাতে দেওয়ার পরে সৌরভ মাথা থেকে আগে সাদা টুপি খুলে লহরীর হাতে দিয়ে বলছে, এই টুপিটা ময়লা হয়ে গেছে, এটা ধুয়ে দিস। লহরীর সাথে কথা শেষ করে সৌরভ গেট পার হয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। ওইদিকে অর্ণব অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ আর লহরীর সব কথাই অর্ণব শুনেছে। চাচি নিরালা বেগমের বদনামের ভয়ে সাধারণত কুশল বিনিময় ছাড়া লহরী সেরকম কোনো কথাই বলতে পারেনি অর্ণবের সাথে। অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেও লহরী চলে যাচ্ছিল ভেতরের দিকে। অর্ণব পেছন থেকে ডাক দিয়েছে লহরীকে, ম্যাডাম ভোলা ভালা, জি। এদিকে আসুন। লহরী চলে এসেছে অর্ণবের কাছে। এবার অর্ণব কিছুটা রাগের সাথে লহরীকে জিজ্ঞেস করছে, সৌরভের টুপি নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? সৌরভ ভাইয়া আমায় ডেকেছিল। কেন? আপনাকে কেন ডাকে? ওর মা বোনকে ডাকতে পারে না? আসলে আমি ছোট তো, তাই সৌরভ ভাইয়া, নির্ঝর ভাইয়া সব কিছুতে আমাকেই ডাকে। হতে পারেন আপনি ভাই বোনদের মধ্যে সবার ছোট, কিন্তু আপনার বয়স 23 বছর। শীঘ্রই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাচ্ছেন আপনি। এখন আর আপনি ছোট নন। এসব চাচাতো ফুপাতো ভাইয়ের কাজে দৌড়ে দৌড়ে আসবেন না। ঠিক আছে, তবে ভাইয়ারা আমাকে আপন বোনের চোখেই দেখে। মানুষের চোখের ভাষা পড়তে জানেন আপনি? জানি তো। কার চোখের ভাষা পড়েছেন শুনি? কেন? আপনার। লহরীর কথা শুনে অর্ণব হেসে দিয়েছে। অনিকও চলে এসেছে অজু করে। এখনই নামাজে চলে যাবে অনিক আর অর্ণব।
সূচনা পেছন থেকে অনেককে ডেকে বলেছে, নামাজ শেষে একটু মার্কেটের দিকে যেও তো, আমার একটা টুথব্রাশ লাগবে। লহরি আজ সকালে আমার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে ফেলেছে, আমি এখনো ব্রাশ। লহরীকে সূচনার মুখ চেপে ধরেছে। অনেক হাসতে হাসতে শেখ অর্ণবও অন্যদিকে ফিরে হাসছে। ওরা এবার মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে দেখে রিফাত চলে এসেছে। নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষে অনেক গিয়েছে মার্কেটে। রিফাত আর অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। শায়রির খুনি সন্দেহে রাতে ডাক্তার সৌরভের বিরুদ্ধে লাহোরীকে দিয়ে প্রথম তদন্ত করা হবে শুনে রিফাত বেশ রাগ করেছে। রিফাতের বক্তব্য হচ্ছে সৌরভ কখনো খারাপ ছেলে হতে পারে না। অর্ণব তো সৌরভকে পছন্দই করে না। এসব আলোচনার মধ্যেই অনেক চলে এসেছে ব্রাশ নিয়ে। এদিকে শেখ বাড়িতে এক রাত সৌরভের সাথে থাকার কাহিনী অর্ণব আর অনেকের কাছে বলেছে রিফাত। সৌরির হাতে মার খাওয়ার ঘটনাও বলেছে। মায়ের ঘটনা শুনে অনেক তো হেসেই মরে যাচ্ছে। অর্ণব রিফাতের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। এবার রিফাত বলছে গতরাতে সৌরিকে বিয়ে করার ঘটনা। এভাবে বিয়ে করেছে বলে অর্ণব বকে যাচ্ছে রিফাতকে। একদিকে তো ফ্যামিলি ছাড়া বিয়ে করেছে, অন্যদিকে একরকম জোর করে মামলার ফাঁদে ফেলে বিয়ে করেছে। একজন বিসিএস অফিসার হয়ে এভাবে বিয়ে করার কোনো যৌক্তিকতাই নেই অর্ণবের কাছে। অর্ণবের ধমক খেয়ে রিফাত এবার মুখ খুলেছে। ভাইয়া, সুরি মেয়েটা পিতাহার ওকে ফাঁদে ফেলে এ শেখবারের লোকেরা আগেও কার্যসিদ্ধি করেছে। এবার শীঘ্রই সুরিকে নষ্ট করে মেরে ফেলার ব্যবস্থা করা হতো, নয়তো আত্মহত্যা করতে বাধ্য করা হতো। মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী আর সাহসী। আমার ওকে পছন্দ হয়েছিল, প্রেমেও পড়ে গিয়েছিলাম, তাই বিয়ে করে ফেলেছি। বিয়ে না করলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। কি বলছিস তুই এসব? হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি। সেদিন এ বাড়িতে এসেছিল শুধু প্রেম করতে নয়, আবার শুধু শায়রির ব্যাপারে তদন্ত করতেও নয়, শরীরের বিয়ে করার ইচ্ছেও আমি সেদিন ওর কাছে প্রকাশ করতাম। কিন্তু এসব ব্যাপারে কথা শুরু করার আগেই আমাকে বেঁধে পেটানো শুরু করে দিল। কি ফাঁদ পেতেছে শরীর বিরুদ্ধে? রিফাত কিছু বলার আগেই লাহোরী ফোন দিয়েছে অর্ণবকে। মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। অনেক জোর করে রিফাতকেও শেখ বাড়িতে নিয়ে এসেছে, কারণ এটা তো রিফাতেরও শ্বশুর বাড়ি। আর কেউ না জানুক, রিফাতের বউ, শাশুড়ি আর শালিকা লাহোরী তো জানে। এই মুহূর্তে শেখ বাড়ির ভেতরে চলে এসেছে ওরা তিনজন। রিফাতের সাথে সৌরভের আগেই পরিচয় ছিল। অনেক শ্বশুর সবুজ শেখ, চেয়ারম্যান হাবিব শেখ, নির্ঝর সবার সাথে মামাতো ভাই হিসেবে রিফাতকে পরিচয় করিয়ে দিয়েছে। এসব পরিচয়ের মধ্যে শেখ বাড়িতে অভিযোগ নিয়ে চলে এসেছে স্থানীয় এক টেলার। এই লোকের অভিযোগ হচ্ছে তার টেলার্সে লরিয়া সৌরি ড্রেস বানিয়েছে, কিন্তু মজুরি দেয়নি। মেয়ের শ্বশুরবাড়ির মেহমানের সামনে এমন অভিযোগ শুনে লহরির বাবার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। সবুজ শেখ ঘটনার সত্যতা জানতে চেঁচিয়ে ডেকেছেন লহরিয়া সৌরিকে। দৌড়ে এসেছে ওরা দুজন। এসে স্থানীয় সেই দর্জিকে দেখে ঘটনা বুঝতে পেরেছে লহরিয়া সৌরি। সবুজ শেখ বলছে, এসব কি শুনেছি? আম্মাজানেরা এই দর্জির দোকানে ড্রেস বানিয়ে মজুরি দেয়নি আপনারা? লহরি চুপ করে আছে, কিন্তু সৌরি তো চুপ থাকার নয়। সে সাথে সাথেই উত্তর দিয়েছে, মামা, আমরা দুজন ওর কাছে একই রকম দুটো ড্রেস বানাতে দিয়েছিলাম। ও পায়জামার কাপড় দিয়ে জামা বানিয়েছে আর জামার কাপড় দিয়ে পায়জামা বানিয়েছে। ও এখন কোনো মজুরি পাবে না। ঠিক আছে আম্মাজানেরা, আপনারা একটু অপেক্ষা করেন, আমি টেইলার্সদের পাওনা মিটিয়ে কথা বলছি আপনাদের সাথে। লহরি সৌরি দাঁড়িয়ে আছে। সবুজ শেখ টেলারের পাওনা মিটিয়ে দিচ্ছেন। এরই মধ্যে একটি লেডিস জুতো নিয়ে পেঁপে বাগানে এসে হাজির হয়েছেন। এসে সবুজ শেখকে বলছেন, স্যার, আপনার বাড়ির মাইয়ারা আমার বাগান থেকে পেঁপে চুরি করছে। এই যে দেখেন, জুতা থুইয়া আইছে। সবুজ শেখ তো মেয়ে লহরির জুতো দেখে চিনতে পেরেছে। মেয়ে লহরির দিকে একবার ফিরে তাকিয়ে পেঁপে বাগানিকে জিজ্ঞেস করছে, তোমার কত টাকার ক্ষতি হয়েছে? স্যার, আপনি খুশি হইয়া যা দেন। লোকটাকে সবুজ শেখ কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে বিদায় করেছে। এবার মেয়ে লহরিকে জিজ্ঞেস করছে, এই জুতোটা আপনি চিনেন আম্মাজান? সব মানুষের মধ্যে লহরি চোর সাব্যস্ত হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? লহরি কিছুতে নিজের একান্ত স্বীকার করবে না। লহরি এবার বলে দিয়েছে, বাবা শৌরিও আমার সাথে গিয়েছিল। সূচনা আপু পেঁপে খেতে চেয়েছিল। অনেক সাথে সাথে বলে দিয়েছে, সূচনা পেঁপে খেতে চেয়েছে, কিন্তু চুরি করে আনতে তো বলেনি। বলেছে।
অনেককে দুষ্টুমি করতে দেখে সূচনার বাবা সেখান থেকে উঠে চলে গেছে। ওইদিকে নির্ঝর সৌরভ আগেই ঘরের ভেতরে চলে গিয়েছিল। এবার অনেক লহরীকে বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।